ইনশাআল্লাহ স্যার ঠিক হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম। দেখেছো ও ডাব্লিউ হ্যালো জি স্যার। আমাদের অ্যানালাইসিস শেষ হয়েছিল তাই না? জি স্যার। আচ্ছা এরপর আমরা যখন কোরিলেশন অ্যানালাইসিস করেছিলাম, জি স্যার। কোরিলেশন অ্যানালাইসিসে হচ্ছে যে এটা ভেরিয়েবলের মাঝে সম্পর্ক আছে কি নাই এবং সম্পর্ক যদি থাকে সেই সম্পর্কের নেচার কি রকম। নেচার বলতে আমরা বোঝাচ্ছি যে রিলেশনশিপটা কি পজিটিভ নাকি নেগেটিভ, ঠিক আছে? আর যদি রিলেশনশিপ যদি ধনাত্মক ঋণাত্মক বুঝি, এরপর হচ্ছে রিলেশনশিপের মাত্রাটা কেমন, ডিগ্রিটা কেমন। ডিগ্রিটা আমরা কিভাবে বুঝি? নেচারটা বুঝি হচ্ছে সাইন দেখে, প্লাস সাইন মাইনাস সাইন এগুলো দেখে। আর ডিগ্রিটা দেখি কিভাবে? মাত্রাটা দেখি কিভাবে? মাত্রা দেখার উপায় কি? আমরা তোমাদেরকে একটা টেবিল দেখিয়েছিলাম, ভ্যালু চেঞ্জ হওয়ার পর পর মাত্রাটাও চেঞ্জ হয়ে যায়। ভ্যালু যদি 0 থেকে বড়, 0.25 থেকে ছোট হয়, তখন আমরা বলি ভেরি উইক পজিটিভ রিলেশনশিপ, মাইনাস হলে ভেরি উইক নেগেটিভ রিলেশনশিপ। 0.50 এর চেয়ে বড়, 0.75 এর চেয়ে ছোট, সরি 0.25 এর চেয়ে বড়, 0.50 এর চেয়ে ছোট, ধনাত্মক হলে আমরা বলি উইক পজিটিভ রিলেশনশিপ, আর নেগেটিভ হলে উইক নেগেটিভ রিলেশনশিপ। আর 0.50 এর চেয়ে বড়, 75 এর চেয়ে ছোট, সেই ক্ষেত্রে আমরা বলি মডারেট বা স্ট্যান্ডার্ড রিলেশনশিপ। 750 এর চেয়ে বড়, 90 এর চেয়ে ছোট, স্ট্রং রিলেশনশিপ। 90 থেকে বড়, 1 থেকে ছোট, ভেরি স্ট্রং রিলেশনশিপ। মনে আছে? জি স্যার। তাহলে আমরা
সাইন দেখে, প্লাস সাইন মাইনাস সাইন দেখে দিক নির্ণয় করি, ধনাত্মক নাকি ঋণাত্মক। আর ভ্যালু দেখে আমরা তার মাত্রা নির্ণয় করি, সেটা স্ট্রং না উইক, না ভেরি স্ট্রং না ভেরি উইক। ঠিক আছে? জি স্যার। যদি কোরিলেশনের ভ্যালুটা শূন্য পাই, তখন এটাকে আমরা কি বলি? নো রিলেশনশিপ। নো রিলেশনশিপ। আর এক্স্যাক্টলি 1 পাইলে, ধনাত্মক 1 যদি পাই, প্লাস 1 পাইলে পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ, মাইনাস 1 পাইলে পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ। নেগেটিভ রিলেশনশিপ। মনে আছে তো? জি স্যার, মনে আছে। এগুলো যদি হয় কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে, কিন্তু কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে রিগ্রেশন কোরিলেশন আমরা বের করছি কিভাবে? স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে, তাই না? জি স্যার। স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে আমরা বের করেছি। ঠিক আছে? কোরিলেশনে এর চেয়ে আর বেশি কিছু বের করা যায় না, বাট রিগ্রেশন অ্যানালাইসিসের আমরা আমাদের রিলেশনশিপটা তো বের করি, একই সাথে রিলেশনশিপটা আমরা বের করি, পাশাপাশি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কতটুকু, কোন ভেরিয়েবলটা কতটুকু ইনফ্লুয়েন্স করে সেই অ্যামাউন্টটাও বের করতে পারি। পাশাপাশি দুইটা ভেরিয়েবল যে পরস্পর সম্পর্কযুক্ত, সেই সম্পর্কটা কোন একটা ইকুয়েশন আকারে বা কোন একটা মডেল আকারেও প্রকাশ করতে পারি। বুঝতে পারছি? জি স্যার। রিগ্রেশন যে আছে, রিলেশনশিপ যে আছে, সেই রিলেশনশিপ থেকে আমরা এক বা একাধিক ইকুয়েশনের মাধ্যমে, দেখো এখানে একটা ইকুয়েশন দেখাইছি, দেখছো? জি স্যার। একটা ইকুয়েশন লেখা আছে, তো হচ্ছে বলা হয় এটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। a এবং b টা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু মেইন ভেরিয়েবল হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। আমরা এই রিলেশনশিপটা ইউজ করে যে y টাকে সব সময় যে ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট হয় সেই ভেরিয়েবলটা লেফট হ্যান্ড সাইডে থাকে, আর যে ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট সেই ভেরিয়েবলটা রাইট হ্যান্ড সাইডে থাকে। এখন এই রাইট হ্যান্ড সাইডের এই x ভেরিয়েবলটা y ভেরিয়েবলটাকে কতটা ইনফ্লুয়েন্স করে সেটা আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে? আমরা আগে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি সেটা একটু আগে পড়ে আসি। দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেফিনিশন দিয়েছে, the variable whose value is influenced or whose value is to be predicted, যে ভ্যালুটাকে আমাদের, যে ভেরিয়েবলের ভ্যালুটা ইনফ্লুয়েন্স হয় মানে প্রভাবিত হয় বাই সাম আদার ভেরিয়েবলস, অন্য ভেরিয়েবল গুলো দ্বারা যে ভেরিয়েবলটা প্রভাবিত হয় তাকে বলা হয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আরো কিছু নাম আছে, রেসপন্স ভেরিয়েবল, রিগ্রেস ভেরিয়েবল, এক্সপ্লেইন ভেরিয়েবল। ঠিক আছে? এভাবে আমরা প্রকাশ করতে পারি। রিগ্রেস ভেরিয়েবল বললেও আমরা এটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝবো, রেসপন্স ভেরিয়েবল বললেও এটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝবো, এক্সপ্লেইন ভেরিয়েবল বললেও এটাকে আমরা রিগ্রেশন ভেরিয়েবল, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝবো। তাহলে যে ভেরিয়েবলটা অন্য ভেরিয়েবল দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে, অথবা যে ভেরিয়েবলের ভ্যালুটা আমাদের প্রেডিক্ট করা দরকার। প্রেডিক্ট মানে কি? ধারণা করা দরকার। হ্যাঁ, এই ভেরিয়েবল সম্পর্কে আমার যে ভেরিয়েবলের ভ্যালু সম্পর্কে ধারণা করা দরকার। এই ভ্যালুটা আজকে এই মুহূর্তে মনে করো ভ্যালুটা আছে 500, তাহলে আপনার সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময় পর এই ভ্যালুটা কতটুকু হইতে পারে। প্রেডিক্ট মানে হচ্ছে পূর্ব অনুমান করা। জি স্যার, পূর্বানুমান। হ্যাঁ, পূর্বানুমান। তাহলে আগামী 5 দিন পরে এই ভ্যালুটা কেমন হইতে পারে, ঠিক আছে, সেটা বের করাটাই হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন যেমন দেখো যে আমরা যদি বলি ওয়াইটা হচ্ছে যে
ওয়াইটা হচ্ছে যে নাম্বার অফ করোনা পেশেন্টস ডাইড ইন আ ডে, অথবা নাম্বার অফ করোনা পেশেন্ট রিকভার। এটাকে যদি আমরা ওয়াই ধরে নেই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হবে হচ্ছে যে সময়ের সাথে সাথে সেটা কতটুকু চেঞ্জ হচ্ছে। যে আজকে হচ্ছে যে 2020 সালের ডিসেম্বর মাসের 11 তারিখ, তাই না? কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখ। 8 তারিখ से স্যার 8 তারিখ আছে। 10 তারিখে সেই সংখ্যাটা কেমন হতে পারে? তোমরা এই কি বলে এই করোনা পেশেন্টের ইয়েটা এরকম একটা অক্সিমিটার নামে একটা সাইট আছে, দেখছো? ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে কতজন করোনা রোগী মারা যাচ্ছে, কতজন আক্রান্ত হচ্ছে, কতজন রিকভার হচ্ছে, এই সবগুলো ইন্ডিকেটর দেখায় অক্সিমিটার। ওয়ার্ল্ড অক্সিমিটার নামে একটা ইয়ে আছে, ওয়ার্ল্ডোমিটার, ঠিক আছে? ওয়ার্ল্ডোমিটার নামে একটা সাইট আছে, সেখানে দেখবে যে প্রতি মুহূর্তেই একটা সংখ্যা ঘুরতে থাকে। মানে হচ্ছে সারা বিশ্বে যতগুলা লোক মারা যাচ্ছে বা আক্রান্ত হচ্ছে, সেই সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। সারা বিশ্বে অনেকগুলা দেশ না, অনেকগুলা দেশ থেকে এই ডাটাগুলো আপডেট দিচ্ছে এবং প্রতি মুহূর্তের আপডেটটা সেখানে শো করতেছে, ঠিক আছে? তো এরকম ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যদি হয় করোনা পেশেন্টের সংখ্যা, তাহলে সেটা কি সারা বিশ্বে, মনে করো আমি ধরে নিলাম যে 200টা দেশ আছে, 200টা দেশে প্রতি মুহূর্তের জন্যই তো ওরা আপডেট দিচ্ছে, এখানে সংখ্যাটা বাড়তে থাকে। তাহলে এটা এই যে হারে বাড়তেছে, এই হারে বাড়ার ফলে আগামী 5 দিন পরে সেই বেড়ে আরো সেই সংখ্যাটা আরো কত হবে, সেটা আমরা খুব সহজেই মেজার করে ফেলতে পারি, অনুমান করতে পারি। এক্স্যাক্টলি হবে এটা ঠিক না, এক্স্যাক্টলি আমরা বের করতে পারবো না, হয়তো 5% 10% কি হতে পারে, कम बेশি হতে পারে। কম বেশি হতে পারে, ভুল হতে পারে, এটা কোনো সমস্যা না। স্ট্যাটিস্টিক্যালি এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? তাহলে এই আমরা খুব সহজেই এই জিনিসগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা দেখো। যেই ভেরিয়েবলটা অন্য ভেরিয়েবলকে প্রভাবিত করে, তাকে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আমি কোনো নাম আছে, রিগ্রেসর, প্রেডিক্টর, এক্সপ্লানেটরি ভেরিয়েবল, কোভেরিয়েট, কনকমিটেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? এখানে দেখো একটা एग्जांपल দিয়েছে, একটু পড়ো एग्जांपलটা, একটু দেখো एग्जांपलটা দেখো। হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার দেখছি। বোঝা গেছে না? যে স্যার এটা তো কি বুঝাইছি স্যার? তুমি নিজে পড়ো, মানে হাতিল ফার্নিচার কি অ্যাডভার্টাইজিং এর নাম করে পড়ার দরকার নাই, তুমি চুপচাপ পড়ে বোঝার চেষ্টা করো, আরেকজনের ডিস্টার্ব করার দরকার নাই। পড়ো, তুমি পড়ে বুঝো কি বুঝাইছে একটু বুঝো।
দুইটা ভেরিয়েবলের নাম বলছে, একটা ভেরিয়েবলকে আমরা বলছি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস আর একটা বলছি হচ্ছে সেলস, টোটাল সেলস। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস এবং সেলস, তাহলে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট সেটাও বলে দিয়েছে। কোনটা ডিপেন্ডেন্ট? কোনটা ডিপেন্ডেন্ট হচ্ছে Total sale. সেলসটা হচ্ছে ডিপেন্ডেন্ট। সেলস ডিপেন্ড করবে, তুমি মনে করো একটা অনলাইন কোম্পানি, এখন তুমি যদি ফেসবুকে বা গুগলে বা ইউটিউবে যদি তুমি অ্যাড না দাও, তোমার এই প্রোডাক্ট সম্পর্কে কনজিউমাররা জানতে পারবে? নো স্যার। তাহলে তুমি যদি অ্যাড দাও, অ্যাড দিতে চাইলে কি করতে হয়? টাকা খরচ টাকা খরচ করতে হয়। তাই না? জি স্যার। এরকমই একটা ডাটা দিয়েছে এখানে, যদি আমরা 2 লাখ টাকার অ্যাড দেই তাহলে আমার 7 কোটি টাকা বিক্রি হয়। 1 লাখ টাকা যদি অ্যাড দেই তাহলে 3 কোটি টাকা বিক্রি হয়। 3 লাখ টাকা যদি অ্যাড দেই তাহলে আমার 8 কোটি টাকা বিক্রি হয়। তাহলে 4 লাখ টাকা যদি অ্যাড দেই তাহলে আমার 10 কোটি টাকা বিক্রি হয় সারা দেশে। তাহলে এখানে কোনটা কাকে ইনফ্লুয়েন্স করছে বলো এবার? স্যার অ্যাডভার্টাইজিং Advertising expense total sale কে। অ্যাডভার্টাইজিং হচ্ছে সেলস কে প্রভাবিত করতেছে। অ্যাড যত বেশি, সেলসটা মোটামুটি কম বেশি বেশি হচ্ছে। জি স্যার। ঠিক আছে? অ্যাড যখন কমিয়ে দিচ্ছি তখন সেলস সেলসও কমে যাচ্ছে। কমে দিচ্ছে। তার মানে এখানে সেলসটা ডিপেন্ড করতেছে কার উপর? অ্যাডের উপর। Advertising expense of course. সেলসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর অ্যাডভার্টাইজিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? জি স্যার। এমন কে যেন কথা বলছিল, আফ্রিদি, তাই না? জি স্যার। জি স্যার। ঠিক আছে এখন? জি স্যার। হ্যাঁ, এবার কি বলছো বুঝছো কিনা এবার? জি স্যার, বুঝতে পারছি। না পড়ে বলবা না স্যার বুঝিনি, আগে পড়ে তারপর বলবা। এখন আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা শিখলাম। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি। এবার আসি রিগ্রেশন অ্যানালাইসিস। দেখো রিগ্রেশন অ্যানালাইসিসের ডেফিনেশনটা কি দিয়েছে? রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক used to describe the relationship among Variables. রিলেশনশিপ প্রকাশ করা কার মাধ্যমে? ভেরিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে রিলেশনশিপটাকে প্রকাশ করা। এখন এই রিলেশনশিপটাকে কিভাবে প্রকাশ করব? ইউজিং Statistical technique. এটা তো বললাম যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের মাধ্যমে প্রকাশ, এবং সেটাকে কি করি? That relationship is expressed in the form of an equation. একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করি। Connecting the dependent variable and independent variables. Dependent variable এবং independent variableটাকে কানেক্ট করে ইকুয়েশনের মাধ্যমে যেই সম্পর্কটা প্রকাশ করি সেটাকে আমরা বলছি রিগ্রেশন Analysis. অ্যানালাইসিস। তাহলে রিগ্রেশন অ্যানালাইসিস হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যেটা কি করে? ইউজ টু ডিসক্রাইব, যেটা বর্ণনা করে বা প্রকাশ করে রিলেশনশিপ এবং দ্য ভেরিয়েবলস। এবং এই রিলেশনশিপটাকে এখন আমরা কিভাবে প্রকাশ করব? দ্য রিলেশনশিপ ইজ এক্সপ্রেসড in the form of an equation. The relationship is expressed in the form of an equation connecting dependent variable and independent variables. Independent variables এর সবসময় একটা হবে তারা, কখনো কখনো একের অধিকও হইতে পারে। কখনো কখনো একটা জিনিস অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে না, অনেক সময় জি স্যার। অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। তাহলে এখন বলছে যে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের যে সবচেয়ে ছোট, সবচেয়ে সহজতম যে ইয়েটা, সেটা হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। The simplest case is one where a dependent variable y may be related to an independent variable or exponential variable x. ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা ইকুয়েশনটা দিলাম, আমরা যে রিগ্রেশন ইকুয়েশনটা লিখলাম, এই রিগ্রেশন ইকুয়েশনে সবচেয়ে সহজ কেসটা হচ্ছে এটা, যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। এখানে এই x টা হচ্ছে তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। y টা কার উপর ডিপেন্ড করে? x এর উপর। আর এই যে a এবং b, হ্যাঁ, এটাকে বলা হয় a এবং b টাকে বলা হয় রিগ্রেশনের প্যারামিটার।
ঠিক আছে এ এবং বিটাকে বলা হয় রিগ্রেশন প্যারামিটারস মানে রিগ্রেশন প্যারামিটারকে এর ভিতরে এটা এর আরেকটা নাম আছে বি এর আরেকটা নাম আছে এটাকে বলা হয় ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট আর বিটাকে বলা হয় স্লোপ স্লোপের নাম শুনছো জি স্যার স্লোপের বাংলা মিনিংটা কি জানো না স্যার স্লোপের বাংলা মিনিং জানো না এস এল ও পি ই বোঝায় আছে জি স্যার পিই এই স্লোপের বাংলা মিনিংটা হচ্ছে ঢাল তোমরা যারা জি স্যার আমরা হায়ার ম্যাথের বৃত্ত তারপরে এই ম্যাথের ছিল এই স্লোপের বাংলা মিনিংটা হচ্ছে ঢাল ঢালটা কি বোঝায় এটা কি এটা হচ্ছে x অক্ষের একটা এই x এর একটা অক্ষাংশ তাই না জি স্যার কাপের একটা অক্ষাংশ এটাকে আমরা বলি x আর এটাকে বলি কি প্রাইম ওয়াই ওয়াই এখন এই ইকুয়েশনটা এই স্লোপ দ্বারা বোঝাবে এই স্লোপ b b দ্বারা বোঝাবে যে x অক্ষ y এই y ইকুয়েশনটা x এর ধনাত্মক দিকের সাথে x এর ধনাত্মক দিক মানে হচ্ছে যে এই দিকের সাথে x এর ধনাত্মক দিকের সাথে কতটুকু অ্যাঙ্গেল করে আছে মনে করো এটা একটা লিখলাম কোনটার অ্যাঙ্গেল বেশি এটা হচ্ছে 3 নাম্বার পরেরটা কোন রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল বেশি করে দাঁড়িয়ে আছে বলো স্যার কোনটা এক অক্ষের দিকে দাঁড়িয়ে স্যার তাহলে তো হবে স্যার 1 নাম্বারটা এক অক্ষের দিকে দাঁড়িয়ে বলছি কতটুকু অ্যাঙ্গেল করে আছে তাহলে 3 অ্যাঙ্গেলটা বুঝো ডিগ্রিতে স্যার ওই যে কত ডিগ্রি ওইটা কোণে আছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন অঙ্কটা না কোন রেখাটার অ্যাঙ্গেল বেশি 3 নম্বর স্যার 3 এর কোনটা অ্যাঙ্গেলের পরিমাণ বেশি মনে হচ্ছে স্যার 3 নম্বর 3 এর জি স্যার 3 নাম্বার ইকুয়েশনে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলটা বেশি করে আছে তাহলে এই b এর পরিমাণ আমাদের এখানে তো হাইপোথেটিক্যালি দেখাচ্ছে এখানে b টা তাই না জি স্যার b যদি আমি এক্স্যাক্টলি ভ্যালু বের করতে পারি তাহলে এক্স্যাক্টলি কতটুকু অ্যাঙ্গেল হবে সেটা আমরা বের করতে পারবো b এর অ্যাঙ্গেলের পরিমাণটা আমরা সরাসরি বের করে ফেলতে পারবো তাহলে এই b দ্বারা বোঝানো হয় x অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু অ্যাঙ্গেল করে হেলিয়ে আছে ইকুয়েশনটা ঠিক আছে জি স্যার ধনাত্মক দিকের সাথে কতটুকু অ্যাঙ্গেল করে হেলানো আছে সেটাই হচ্ছে b আর এ দ্বারা কি বোঝানো হয় এ দ্বারা বোঝানো হয় ইকুয়েশনটা আমার এই যে এটা আছে x অক্ষটা মূল বিন্দু আছে ইকুয়েশনটা এর মান যদি মনে করো 2 হয় মনে করো এটা হচ্ছে 2 এটা হচ্ছে 4 এটা হচ্ছে 8 6 এখন মনে করো এই y ইকুয়েশনটা দেওয়া আছে এরকম থ্রি প্লাস তাহলে এই ইকুয়েশনটা কোথা থেকে শুরু হবে এই 2 এবং 4 এর মাঝখানে 3 এখানে না জি স্যার এই জায়গায় 3 এখান থেকে শুরু হবে এভাবে করে যদি ইকুয়েশনটা এরকম থাকতো তাহলে এরকম y মনে করো 2x a 9 ঠিক আছে তাহলে এটা শুরু এটা কোণ থেকে শুরু হতো ও এখন 0 থেকে ঠিক আছে জি স্যার জি স্যার তাহলে আবার এই x এবং এই a এবং b এর ব্যাখ্যাটা বোঝা গেছে জি স্যার বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি মনে হয় যে ইকুয়েশনটা y অক্ষের কোন জায়গা থেকে শুরু হবে আর b দ্বারা বোঝানো হয় যে y অক্ষে x অক্ষের সাথে ইকুয়েশনের কোণের পরিমাণটা কতটুকু হবে ক্লিয়ার
জি স্যার জি ক্লিয়ার। স্যার। স্যার এই ওয়াই এর উপরে যে একটা সাইন দেওয়া আছে এটা কেন? এটা কেন? জি ফুল স্যার। টেক্সট ফাইল। আমরা এই যে ওয়াই এর উপর একটা সাইন দেওয়া, এটাকে জি বলা স্যার, হয় ওয়াই ওয়াই হ্যাট। এই ওয়াই এর উপর একটা আচ্ছা ওয়াই ক্যাপ। ওয়াই হ্যাট বা ওয়াই ক্যাপ, ওয়াই হ্যাট, এটা দ্বারা বোঝানো হয় যে আমরা যে ডাটাটা আমরা এখানে আমরা যখন রিগ্রেশনের কাজ করি, রিগ্রেশন যখন আমরা কাজ করি, রিগ্রেশনে এখানে ইকুয়েশনটা দেওয়া থাকে না। রিগ্রেশনে এক্স এর ভ্যালু দেওয়া থাকে, ওয়াই এর ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে? জি স্যার। আমরা হাইপোথেটিক্যালি বা আরবিট্রারিলি একটা ইকুয়েশন ধরে নেই, আরবিট্রারিলি একটা ইকুয়েশন ধরে নেই যে এই ডাটাটা এই ইকুয়েশনটা ভালো করে ফিট করবে, ঠিক আছে? জি স্যার। জি এখন স্যার। দেখা যায় ওই ডাটাটা ওই ডাটাটা আমরা যে ইকুয়েশনটা ধরে নিয়েছি ওই ইকুয়েশনে পারফেক্টলি ফিট হয় না, কাছাকাছি হয়, বুঝছো কিনা? জি স্যার। এক্স্যাক্টলি যদি হয় তাহলে আমরা y a + bx লিখি, কিন্তু যেহেতু এটা এক্স্যাক্টলি হয় না এই কারণে এটা y এর উপর একটা হ্যাট দিয়ে দিলাম। এটা দ্বারা বোঝানো হয় এটা এস্টিমেটেড, মানে জি স্যার। এক্স্যাক্টলি যেই ভ্যালুটা হওয়ার কথা, এক্স্যাক্টলি যেই ভ্যালুটা হওয়ার কথা, কিন্তু ইকুয়েশনে আমরা ইয়ে করার পর সেটা এক্স্যাক্টলি সেই ভ্যালুটা হয়নি, তার কাছাকাছি। এক্স্যাক্টলি হওয়ার কথা মনে করো 100, আমার আসছে 98 বা 102, তার মানে কত 2% এরর হয়েছে না? জি স্যার। তাহলে এই যে এরর হয়, এই ভুল হওয়ার কারণে এটাকে আমরা এক্স্যাক্টলি লিখি না, এটাকে আমরা লিখছি কি এস্টিমেটেড ওয়াই, এটাকে আমরা লিখি ওয়াই হ্যাট। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। হোয়াট ইজ রিগ্রেশন মডেল? দেখো রিগ্রেশন মডেলটা কি বলছে। এ রিগ্রেশন মডেল ইজ এ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এটা আমরা ডেফিনিশনের সাথে বলেই ফেলছি অলরেডি, যে that describes the relationship between two or more variables, দুই অথবা দুই এর অধিক ভেরিয়েবলের মাঝে সম্পর্ক প্রকাশ করে যেই ইকুয়েশনটা, তাকে বলা হয়েছে রিগ্রেশন মডেল, ঠিক আছে? জি রিগ্রেশন স্যার। মডেল ইজ এ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, গাণিতিক সমীকরণ, that describes, যেটা বর্ণনা করে বা প্রকাশ করে, the relationship, সম্পর্ক, between two or more variables, দুই অথবা দুই এর অধিক ভেরিয়েবলের মধ্যে। বুঝতে পারছি? জি স্যার। Regression model is nothing but a mathematical equation that describes the relationship between two or more variables. এখানে দেখো দুইটা আমরা एग्जांपल দিয়েছি। কয়টা एग्जांपल দিয়েছি? দুইটা। প্রথমটাকে আমরা বলছি সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল, আর দ্বিতীয়টাকে বলতেছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখানে দেখো y এর ডান পাশে কয়টা ভেরিয়েবল আছে? স্যার দুইটা। কি কি? a b। a প্লাস b। a এবং b এর ব্যাখ্যা কিছুক্ষণ আগে বলছি। a এবং b জি তো স্যার। ভেরিয়েবল না। ও a এই এবং b ভেরিয়েবল। তো ভেরিয়েবল জি না। স্যার, জি স্যার, ওইটা হলো ভেরিয়েবল হলো x, স্যার আর একটা y দাও। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x a ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং b টা হচ্ছে কনস্ট্যান্ট জি আর স্যার। জি স্যার। রিগ্রেশন কোএফিসিয়েন্ট, শুধুমাত্র ভেরিয়েবল হচ্ছে x, x। জি স্যার। বাম পাশে হচ্ছে ভেরিয়েবল y। তাহলে x এবং y টা হচ্ছে ভেরিয়েবল, তার মানে কয়টা ভেরিয়েবল আছে এখানে? একটা। একটা। একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এখানে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে x একটা হচ্ছে y। এর ভিতরে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কোনটা? x। স্যার x, আর ডিপেন্ডেন্ট হচ্ছে y। 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 তার মানে এখানে দুইটা ভেরিয়েবল আছে এবং দুইটা ভেরিয়েবলের ভিতরে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। দ্বিতীয় ইকুয়েশনটা খেয়াল করো। স্যার কেমন জানি উল্টো পাল্টা হয়ে গেল সাইডে লেখাগুলো, প্রথমে যেরকম ছিল ওরকম নেই। দ্বিতীয় ইকুয়েশনটা খেয়াল করো। দ্বিতীয় ইকুয়েশনটা দিকে খেয়াল করো, এখানে কয়টা ভেরিয়েবল আছে?
একটা, একটা, দুইটা, দুইটা, তিনটা, তিনটা। ইনফিনিটি পর্যন্ত হয়েছে। তাহলে তো n সংখ্যক হয়ে গেল। এখানে ডট ডট আছে, ইনফিনিটিভ হইতো যদি আমরা এই টার্মটা যদি না থাকতো। ও, এই টার্মটা মনে করো নাই, তাহলে আমরা বলতাম ইনফিনিটিভ। কিন্তু এখানে এখন কি আছে? বি কে আছে। এসছে। একটা k সংখ্যক নাকি? এটার একটা এন্ডিং পয়েন্ট আছে না? জি স্যার। জি স্যার। কত সেটা? স্যার কে? k কে, তার মানে কে সংখ্যক। তার মানে এটা যদি কে এর মান যদি 5 হয় তাহলে এইখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে 5টা। কে এর মান যদি 4 হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 4টা। কে এর মান যদি 10 হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে 10টা। কে এর মান 15 হলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 15টা। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? একটা। তাহলে a regression model having more than one independent variables is known as multiple linear regression model. ঠিক আছে? জি স্যার। একটা রিগ্রেশন মডেলে যদি একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন তাকে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল বলে থাকি। মাল্টিপল লিনিয়ার। স্যার এই জায়গায় তো y এর উপরে ওইটা নাই, মানে ওই যে ক্যাপটা নাকি জানি ক্যাপ। হ্যাঁ, দেইনি হচ্ছে, লিখতে কষ্ট হচ্ছিল তো আর বারবার লিখা মুখে একবার বলছি, বাকিটা পরবর্তীতে বাকিটা। না স্যার এখন এগুলোতে আছে, মানে জ্ঞান নাই তাই এটা। হ্যাঁ, এটাতে অ্যাকচুয়ালি আছে। জি স্যার। স্যার আমরা দিয়ে নিব না তাহলে। আচ্ছা, এটাতে আছে। জি। তাহলে y a plus bx, এটা একটা রিগ্রেশন মডেল। y a plus b1 x1 b2 x2 b3 x3 bk x3, এটা একটা রিগ্রেশন মডেল, এটা একটা রিগ্রেশন মডেল। প্রথমটাকে বলা হয় সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল আর দ্বিতীয়টাকে বলা হয় মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে? জি স্যার। বুঝা গেল? জি স্যার। Model is a mathematical equation that describes the relationship between two or more variables. দুইটা হইলে এটা আর দুইয়ের অধিক হইলে এটা, দ্বিতীয়টা। দুইটা হইলে এটা, ঠিক আছে? আর দুইয়ের অধিক হইলে এটা। এটা। ক্লিয়ার? জি স্যার। এই কথাটা আমরা অলরেডি বলে ফেলছি, এটা মনে হয় না বলার দরকার আছে। x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে বলা হয় ইন্টারসেপ্ট অফ দ্য ফিটেড লাইন আর বিটাকে বলা হয় স্লোপ অফ দ্য ফিটেড লাইন। এখন এরকম যদি একটা ইকুয়েশন থাকে y a + bx, তার মানে এটা দ্বারা বোঝানো হয় যে এটা x অক্ষ থেকে a পরিমাণ উপরে গিয়ে শুরু হবে। x অক্ষ থেকে কি পরিমাণ উপরে? a সমান এই পরিমাণ। a যদি 10 হয় তাহলে এটার মান হবে 10, a যদি 5 হয় এটার মান হবে 5, এর মান যদি 1 হয় তাহলে শূন্য থেকে এই দূরত্বটা হবে কত? 1। বুঝতে পারছি? জি স্যার। আর স্লোপের পরিমাণটা হবে হচ্ছে যে এই যে এই রেখাটা অথবা এইখান বরাবর যদি আমি একটা রেখা টানি কি x অক্ষের সমান্তরাল, তাহলে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে এইটুকু, তাই না? জি স্যার। এই অ্যাঙ্গেলটা যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু অ্যাঙ্গেল করে এই রেখাটা হেলানো থাকে সেটাই হচ্ছে কি b। বুঝতে আর ওই পারছেন? রেখাটা এ বরাবর টানলেও তো সেম আসতো, ঠিক না স্যার? এই রেখাটা এখানে লিখলে জি স্যার, এই লম্বাটা। সেম আসবে। জি স্যার। সেম আসবে। তুমি যেখানেই নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, সব জায়গায় সেম আসবে। ঠিক আছে? জি স্যার। বলছে explaining the meaning of the words simple and linear as used in simple linear regression model. এই যে দেখো আমরা এই যে রিগ্রেশন মডেল লিখছি সিম্পল লিনিয়ার, এই দুইটা শব্দের মিনিং কি এটা বলতে বলছে। এখানে লিখছি না সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল, জি স্যার। এখানে লিখছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখন বলছে এই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল কথাটা লিখলাম, এই কথার ভিতরে সিম্পল শব্দের অর্থ কি আর মাল্টিপল শব্দের অর্থ কি, এই লিনিয়ার শব্দের অর্থ কি। সিম্পল শব্দের অর্থ এবং লিনিয়ার শব্দের অর্থ এখানে এক্সপ্লেইন করছে। ঠিক আছে? সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল ইনক্লুডস অনলি টু ভেরিয়েবলস। কিছুক্ষণ আগে আমরা অলরেডি বলছি যে সিম্পল বলতে সেখানে মাত্র দুইটা ভেরিয়েবল ইনভলভ থাকবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হবে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা দ্বারাই সিম্পল বোঝায়। আর মাল্টিপল যদি বলতাম সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এবার আসো লিনিয়ার। লিনিয়ার দ্বারা কি বোঝায়?
লিনিয়ার দ্বারা বোঝায় দেয়ার ইজ এ স্ট্রেট লাইন রিলেশনশিপ। স্ট্রেট লাইন মানে কি? সোজা স্ট্রেট লাইন মানে হচ্ছে সমান্তরাল সরল রেখা, সরল সরল রেখা, সোজা লাইন। স্ট্রেট লাইন রিলেশনশিপ, সরল রেখা। তাহলে the linear regression model provides a straight line relationship, মানে হচ্ছে একটা সরল রৈখিক সম্পর্ক এক্সপ্রেস করে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা এরকম সিম্পল, অনেক সময় এই ওয়ার্ড গুলো আসে। ঠিক আছে, সিম্পল দ্বারা বোঝানো হয় যে এখানে দুইটা ভেরিয়েবল ইনক্লুডেড, একটা সিম্পল, একটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর লিনিয়ার দ্বারা বোঝায় এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন রিলেশনশিপ। স্ট্রেট লাইন মানে হচ্ছে এটা একটা সরল রৈখিক রিলেশনশিপ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন আমরা যে ইকুয়েশনটা বললাম y a + bx, এখানে a এবং b টা হচ্ছে আননোন, x এবং y টা নোন থাকবে, x এবং y টা জানা থাকবে। এখন a এবং b টাকে b এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন a এবং b এর ভ্যালু বের করার অনেকগুলো টেকনিক আছে। এর ভিতরে সবচেয়ে যেই রিগোরাস, সবচেয়ে স্ট্রংগেস্ট মেথড যেটা, সেটার নাম হচ্ছে লিস্ট স্কয়ার মেথড বা লিস্ট স্কয়ার প্রিন্সিপাল। লিস্ট স্কয়ার, লিস্ট মানে কি? ন্যূনতম। জি স্যার। স্কয়ার মানে হচ্ছে বর্গ, ন্যূনতম বর্গ পদ্ধতি। লিস্ট স্কয়ার প্রিন্সিপাল। এখানে লিস্ট স্কয়ার প্রিন্সিপালসটা তোমাদেরকে পড়াবো না, লিস্ট স্কয়ার প্রিন্সিপালস পড়াবো না। লিস্ট স্কয়ার প্রিন্সিপাল ইউজ করে a এবং b এর ভ্যালুটা কত পাওয়া যায় শুধু সেটা আমরা দেখাবো। বুঝতে পারছো? জি স্যার। তাহলে তো পড়ানো হয়েই গেল। হ্যাঁ, তাহলে তো পড়ানো হয়েই গেল। না সেটা আমরা লিস্ট স্কয়ার প্রিন্সিপালের এটাতে তোমার এই তোমরা ডেরিভেটিভ করছিলা না? জি স্যার। এই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করছিলা না? জি ম্যাথমেটিক্সে এখানে ওই মেথডটা অ্যাপ্লাই করতে হয়। ওই মেথড অ্যাপ্লাই করে রিগ্রেশন ইকুয়েশনের ভ্যালুগুলো বের করতে হয়, তারপরে এবং বি এর ভ্যালু বের করতে হয়। এই এটা একটু লম্বা এবং জটিল, সেই কারণে মেথডটা তোমাদেরকে পড়াবো না। জাস্ট মেথডটা ইউজ করে আমরা এ এবং বি এর কি ভ্যালুটা পাই সেই শুধুমাত্র ভ্যালুটা দেখাবো। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো এখানে একটা एग्जांपल দিয়েছে, খেয়াল করো। এক্সপেন্ডিচার এবং ইনকামের মাঝে সম্পর্ক দেখা। ঠিক আছে? মানুষের ইনকাম বাড়লে এক্সপেন্ডিচার বাড়ে না কমে? বাড়ে। হয়। এই কারণে রিলেশনশিপটা হচ্ছে আপওয়ার্ড। দেখো ইকুয়েশনটা হচ্ছে আপওয়ার্ড। দেখছো? জি স্যার। এরপরও ইনকাম বাড়ার পরেও ইনকাম যেই হারে বাড়ে এক্সপেন্ডিচার মানুষ সেই হারে অনেক সময় বাড়ায় না। ঠিক আছে? ইনকাম যেই হারে বাড়ে এক্সপেন্ডিচার সেই হারে মানুষ অনেক সময় বাড়ায় না। অনেক সময় দেখা যায় কারো কারো ক্ষেত্রে ইনকাম যেই হারে বাড়ে এক্সপেন্ডিচার তার চেয়ে আরো বেশি হারে বাড়ে, সেটাও হয়, হয় না? জি স্যার হয়। মনে করো ইনকাম ছিল হচ্ছে যে এত টাকা, ঠিক আছে, ইনকাম বেড়ে এই বরাবর আসছে, এক্সপেন্ডিচার সে কি করলো, এক্সপেন্ডিচার আরো বাড়ায় দিচ্ছে। এক্সপেন্ডিচার হয়তো কাছাকাছি আসার কথা ছিল, এই পয়েন্ট গুলো হচ্ছে ইনকাম এবং এক্সপেন্ডিচার মিলিত পয়েন্ট। ইনকাম যখন হচ্ছে মনে করো এটাকে যদি আমি এক ধরি, ইনকাম যখন 1 টাকা, তারপরে তখন সে এক্সপেন্ডিচার করছে কত টাকা? 5 টাকা। 5 টাকা। ইনকাম যখন হচ্ছে যে তোমার 1 টাকায় এক্সপেন্ডিচার খরচ করছে, এক্সপেন্ডিচার এই খরচ করছে হচ্ছে যে তোমার 2 টাকা। ঠিক আছে? এক একজন তো এক এক পরিমাণ খরচ করে, সবাই তো এক পরিমাণ খরচ করে। কেউ আছে যে ইনকাম যাই হোক তার ডিপিএস টা চালাই রাখতে হবে, ডিপিএস টা বন্ধ করা যাবে না। কেউ আছে ইনকাম নাই, এখন কিছু করার নাই, ডিপিএস টা ভাঙবো, আইনে আগে পরে দেখা যাবে, আছে না? জি স্যার আছে। তাহলে এই যে ইয়েটা আমরা ওই যে বললাম যে এক্সাক্ট ভ্যালু হওয়ার কথা ছিল হচ্ছে যে এখানে, এখানে ভ্যালুটা না হয়ে ভ্যালুটা আসছে এখানে, অথবা এখানে ভ্যালুটা না হয়ে ভ্যালু পয়েন্ট আসছে এখানে। এই কারণে আমরা y hat ইউজ করছি, দেখছো? জি স্যার। জি স্যার। এক্সাক্ট এবং অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল এবং এস্টিমেটেড এই দুইটার যে ডিফারেন্স এটাকে বলা হয় এরর। এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু আর এটা হচ্ছে এস্টিমেটেড ভ্যালু। এই দুইটার যে ডিফারেন্স এটাকে বলা হয়েছে কি? এরর। এই এররটা ন্যূনতম বর্গ পদ্ধতিতে হচ্ছে যে এররটাকে মিনিমাইজ করে। আমরা চাই যে রিগ্রেশন মেথডে যতটা সম্ভব এররটা কম হওয়া, এররটা
কম হয় আর একটা মিনিমাইজ করতে চায়, ঠিক আছে? আমরা এই রিগ্রেশন এখানে আর বললাম যে আমরা লিস্ট স্কয়ার প্রিন্সিপাল পড়াবো না, লিস্ট স্কয়ার প্রিন্সিপাল ইউজ করে a এবং b এর যে ভ্যালুটা পাই শুধু সেই ভ্যালুটা তোমাদেরকে দেখাই দিব। এর ভ্যালুটা পাই হচ্ছে এটা, b এর ভ্যালুটা পাই হচ্ছে এটা। The least square principle is used to obtain a and b. The equation to determine a and b are a. ঠিক আছে? a equal to হচ্ছে যে a সমান পাচ্ছি হচ্ছে যে y বার minus bx বার, আর b সমান পাচ্ছি এটাকে বলা হয় sum of squares of xy, এটাকে বলা হয় sum of squares of x। ঠিক আছে? জি স্যার। ss মানে কি? সাম অফ স্কয়ার। sum of square, ss মানে sum of square, sum of squares of xy, sum of squares of x, আর এটাকে বোঝানো হয় y বার minus bx বার। এভাবেও করতে পারি। এখন sum of squares of xy কিভাবে পাবো সেটা এখানে দেওয়া আছে। এখানে সম্ভবত এই y স্কয়ারটা নাই, আমার এখানে এডিট করা যাচ্ছে না, বুঝছো? এটা কিছু কি যেন একটা সমস্যা দেখা দিচ্ছে, এডিট করা যায় না। এই এখানে তোমরা এই y স্কয়ারটা হবে না, এটা দেখে নিও। হ্যাঁ, তো শুধু x আর y হবে। শুধুমাত্র সামেশন অফ xy হবে। আচ্ছা ঠিক আছে? স্যার দ্বিতীয় সূত্রটাতেও কি রকম হবে নাকি শুধু এটাতেই? শুধু প্রথমটাতে summation of xy minus summation of x divided by n, আর sum of squares of x। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এইভাবে আমরা করতে পারি, অথবা এই যে নিচে যে ফর্মুলা দুটো দেওয়া আছে এভাবেও করা যায়, তোমাদের যেভাবে ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার। আমরা এই রিগ্রেশন লাইন যে পাই এটার আরেকটা নাম হচ্ছে কি বলছি? লিস্ট স্কয়ার রিগ্রেশন প্রিন্সিপাল। রিগ্রেশন লাইনকে লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইনে বলা হয়। এখন বলছে কেন? A regression line is called least square regression line because we use least square method. Least square method to estimate y-intercept. Y-intercept মানে কি? Y-intercept মানে হচ্ছে a। Y-interceptটাকে কি দ্বারা প্রকাশ করছি আমরা? a দ্বারা। আর স্লোপটাকে প্রকাশ করছি কি দ্বারা? b দ্বারা। তার মানে স্লোপ এবং y-intercept ডিটারমিন করতে আমরা লিস্ট স্কয়ার মেথড ইউজ করি। এই কারণে লিস্ট রিগ্রেশন লাইনকে লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইন বলা হয়। জানেন কি ওষুধ খাওয়া হবে না জিজ্ঞেস করেন তো। ঠিক আছে? আমরা লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইনকে লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইন বলি এই কারণে, অথবা গসিয়ান মেথডও বলা হয় এটাকে। গসিয়ান মেথড, গস মানে হচ্ছে যে ভদ্রলোক এই লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইনটা ইনভেন্ট করছে, তার নাম হচ্ছে গস। গস থেকে গসিয়ান। ঠিক আছে? এটাকে গসিয়ান মেথডও বলা হয়, GAUSSIAN, গসিয়ান। তাহলে লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইন কে লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইন বলা হয়। রিগ্রেশন লাইন কি কারণ হচ্ছে এখানে আমরা গসিয়ান মেথড বা লিস্ট স্কয়ার মেথড ইউজ করি y ইন্টারসেপ্ট এবং b টাকে ডিটারমিন করতে, এই কারণে। ক্লিয়ার? অনেক সময় এগুলো ছোটখাটো জিনিস ভাইবা জিজ্ঞেস করে। কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। আমরা খেয়াল করো, তোমাদেরকে আমরা কোরিলেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রবাবল এরর করেছিলাম, মনে আছে? স্যার প্রবাবল এরর দেখে আমরা বলতে পারি যে আমার কোরিলেশনটা ঠিক হয়েছে কি হয়নি, সেটা দিয়ে আমরা সিগনিফিকেন্স বের করতে পারি। ঠিক একই ভাবে রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রেও আমরা রিগ্রেশন ইকুয়েশনটা ভালোভাবে ফিট করছি কিনা, ভালোভাবে ফিটিংসটা হয়েছে কিনা
সেটা যাচাই করা যায় কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের মাধ্যমে। ঠিক আছে? তোমরা দেখবা যে বাড়িতে যদি তোমার একজন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসো কোনো কাজ করতে, মিস্ত্রির দৃষ্টিতে বলবে হ্যাঁ কাজ শেষ, স্যার বিল দেন। তুমি চেক করে দেখলা যে বিভিন্ন জায়গায় হচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে আছে, তখন বলছে কি লাগাইছেন এটা মিয়া, কিছুই হয়নি। আবার খোলেন, খুলে ঠিক করে লাগান। ঠিক আছে? পরে দেখা গেছে লাগাইছে, এবার কিন্তু ঠিকঠাক মতো মিলে গেছে। এখন তোমার ফিটিংস আর ওর ফিটিংস একরকম হবে না, ঠিক না? তাহলে এই যে ফিটিংসটা হইলো, ফিটিংসটা পারফেক্টনেসটা যাচাই করা যায়। তুমি হচ্ছে চোখে দেখে বলছো এটা হয়নি, আপনি খুলে আবার লাগান, যাচাই করছো। এন্ড সবসময় তো ম্যাথমেটিক্স তো এভাবে খোলা যাবে না, বন্ধ করা যাবে না সবসময়। এই কারণে এটার জন্য কি আছে, আলাদা কিছু ওয়ে আছে। সেই আলাদা ওয়েটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এই কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের ভ্যালু দেখে আমরা বুঝতে পারি যে আমার ইকুয়েশনটা ফিট হয়েছে কি হয়নি, ইকুয়েশনটা ভালোভাবে ফিট হয়েছে না খারাপভাবে ফিট হয়েছে। ঠিক আছে? জি স্যার। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে এরকম: a into summation of y plus b into summation of xy minus ny bar square divided by summation of y square minus ny bar square। এই হচ্ছে যে আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। বলছে এটাকে আমরা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন কেন বলি? বিকজ it determines the proportion of the variation in y which is explained by the variation in y x। মানে হচ্ছে এই রিগ্রেশন ইকুয়েশনটা y এর y দ্বারা কতটুকু প্রভাবিত হয় সেই প্রপোর্শনটা বের করতে পারে কি দ্বারা? কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন দ্বারা। যদি y দ্বারা y ভেরিয়েবলটা x ভেরিয়েবল দ্বারা 100% এক্সপ্লেইন করা যায়, তখন কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন r স্কয়ার এর মান হবে 1। যদি মনে করো x ভেরিয়েবলটা দ্বারা y ভেরিয়েবলটাকে 100% এক্সপ্লেইন করা যায়, 90% এক্সপ্লেইন করা যায়, তাহলে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের মান আসবে 0.90। যদি x ভেরিয়েবলটা দ্বারা y ভেরিয়েবলটাকে এক্সপ্লেইন করা যায় পারফেক্টলি, অথবা তাহলে মনে করো সেই কোএফিসিয়েন্ট অফ এটার মান যদি আসে 0.80, তাহলে আমরা বুঝবো যে x ভেরিয়েবলটা দ্বারা y ভেরিয়েবলটা কত পার্সেন্ট হচ্ছে 80%। 80%। এরকম এভাবে আমরা এই কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের ভ্যালু দিয়ে আমার ফিটিংসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আমরা যাচাই করতে পারি। বুঝা গেল? জি স্যার। স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট। স্ট্যান্ডার্ড এররটা আমরা কিভাবে বের করে থাকি? স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট measures the scatter or dispersion of the observed around the line of regression। এই যে আমরা তোমাদেরকে কিছুক্ষণ আগে দুইটা ইকুয়েশন লাইন দেখাইছিলাম, এই যে লাইনটা আছে দেখছো? জি স্যার। এই যে লাইনটা দেখাইলাম, যদি আমার স্ট্যান্ডার্ড এররের মান কম হয়, স্ট্যান্ডার্ড এররের যদি মান কম হয়, স্ট্যান্ডার্ড এররের মান কম হলে এই যে লেখা এই পয়েন্টগুলো আছে না, জি স্যার। এই পয়েন্টগুলো হচ্ছে যে এই ইকুয়েশনের খুব কাছাকাছি হবে। আর স্ট্যান্ডার্ড এররের ভ্যালু যদি বড় হয় তাহলে এই ভ্যালুগুলো হবে দূরে দূরে। বুঝতে পারছি? মানে লাইন থেকে দূরে। হ্যাঁ, এই যে একটা আমরা হাইপোথেটিক্যাল একটা লাইন আঁকলাম না, জি এই স্যার। লাইনটা থেকে দূরে দূরে অবস্থান করবে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা বড় হয়। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু যদি কম হয় তার মানে ভ্যালুগুলো হবে এই লাইনের খুব কাছাকাছি, খুবই কাছাকাছি। আর স্ট্যান্ডার্ড এররের মান যদি 0 হয় তাহলে এই লাইনটার প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এই লাইনের উপরে পড়বে। মনে করো এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এই লাইনের উপরে পড়বে। জি স্যার। কি হয় যদি স্ট্যান্ডার্ড এররের মান কি হয়? 0।
জিরো হয়। এখন স্ট্যান্ডার্ড এরর মান জিরো না হয়ে যদি 1 এর খুব কাছাকাছি হয় তাহলে ভ্যালুগুলো কাছাকাছি থাকে, কাছাকাছি। আর যদি এটা স্ট্যান্ডার্ড এররের মান জিরো না, অনেক বড়, তাহলে ভ্যালুগুলো হবে এখানে 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 এখানে, মানে হচ্ছে অনেক দূর ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। কারণে স্ট্যান্ডার্ড এররের মান ছোট হওয়া মানে হচ্ছে আমার এস্টিমেটেড ভ্যালুটা, আমার ফিটিংসটা ভালো হয়েছে। এই কারণে অনেক সময় স্ট্যান্ডার্ড এরর বের করতে বলে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। Standard error of estimate measures the spreading or dispersion of the observed value around the line of regression. Okay, আমরা কোন ক্ষেত্রে দেখা যায় কম্পিউটারে যখন করি তখন এরকম y - y hat বের করে দেওয়া থাকে, তখন আমরা স্ট্যান্ডার্ড এরর বের করতে পারি। ওই ভ্যালুগুলোকে স্কয়ার করে n-2 দিয়ে ভাগ করে রুট করে ফেলতে হয়। যদি ইন সাম সিচুয়েশন y - y hat এর ভ্যালু বের করা নাই, আমাদের y স্কয়ার এর মান আছে, y এর মান আছে, x y এর মান আছে, তখন আমরা নিচের অংশটা দিয়ে নিচের অংশটা দিয়ে স্ট্যান্ডার্ড এররের ভ্যালু বের করে ফেলব। ঠিক আছে? যখন যেটা দেওয়া থাকবে। বুঝা গেল? জি স্যার। জি স্যার। কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং রিগ্রেশন কোএফিসিয়েন্টের মাঝে কিছু সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমরা এখানে দেখাইলাম। যে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান এবং রিগ্রেশন কোএফিসিয়েন্টের মানের মাঝে যে রিলেশনশিপ আছে, সেখানে এই চারটা পয়েন্ট দিয়ে আমরা কোরিলেশন এবং রিগ্রেশনের মাঝে রিলেশনশিপটা দেখাতে পারি। এই যে দেখো, yx equal to ryx into sy divided by sx. sy মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y, আর sx মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x, আর rxy মানে বা ryx মানে হচ্ছে যে x এবং y এর মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে x এর কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু, y এর কোরিলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু যদি আমার জানা থাকে, তাহলে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। ঠিক আছে? কোরিলেশন রিগ্রেশন কোএফিসিয়েন্টের দুইটা ভ্যালু, যদি রিগ্রেশন কোএফিসিয়েন্টের দুইটা ভ্যালু যদি মনে করো y লিখি আমরা, y equal to a plus bx, এরকম ইকুয়েশন হয়। এখানে b টা হচ্ছে যে এরকম, b হচ্ছে y given x। আবার যদি আমরা এরকম জানি y equal x equal to a plus by, এখানে b টা হচ্ছে xy, তাহলে যখন x টা y টা যখন x এর উপর নির্ভর করে তখন b টা হয় এরকম, আর y টা যখন x এর উপর ডিপেন্ড করে তখন b টা হয় এরকম। এই দুইটা ইকুয়েশন যদি আমার জানা থাকে এবং bx by জানা থাকে, তাহলে আমরা খুব সহজেই কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু আমরা বের করে ফেলতে পারি। কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু হবে √ অফ কত, byx গুণন bxy। এখানে স্কয়ার দিয়ে লিখছি, আমি রুট দিয়ে লিখছি, সমস্যা আছে? তাহলে এরকম আমাদের রিগ্রেশনের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারি। ক্লিয়ার? স্যার। এই সম্পর্কগুলো জানবা, লিখবা, মনে রাখবা, কাজে লাগবে। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, एग्जांपलটা দেখো। एग्जांपलটা কেমন দেখো, যে ড্রাইভিং এক্সপেরিয়েন্স আর মান্থলি প্রিমিয়াম, ড্রাইভিং এক্সপেরিয়েন্স আর হচ্ছে মান্থলি প্রিমিয়ামের মাঝে একটা ডেটা দেওয়া আছে। তুমি দেখবা যে যাদের গাড়ি আছে, গাড়ির হচ্ছে একটা ইন্স্যুরেন্স করতে হয়, জানো কিনা তোমরা? জি স্যার। গাড়ির জন্য গাড়ির একটা ইন্স্যুরেন্স করতে হয়। আমাদের দেশে প্রপারলি ইউজ না করলেও বাইরের দেশে এটা কিন্তু প্রপারলি ইউটিলাইজ হয়, যে একজন ড্রাইভারের এক্সপেরিয়েন্সটা, প্রিমিয়ামটা নির্ধারণ হয় ড্রাইভারের বয়সের উপর, ড্রাইভিং এক্সপেরিয়েন্সের উপর,
তার হেলথ কন্ডিশনের উপর নির্ভর করে তার হচ্ছে যে কি করে প্রিমিয়ামটা নির্ধারণ করে। একজন ব্যক্তির বয়স যদি বেশি হয়, বয়স বেশি হলে তার অনেক সময় ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা বাড়ায় দেয়, কারণ সে তখন তার কি রাখতে পারে না, কনসাস ধরে রাখতে, তার ইয়েটা ধরে রাখতে, ধৈর্যটা ধরে রাখতে পারে না, অনেক সময় অ্যাক্সিডেন্ট করে দেওয়ার চান্স আছে। অ্যাক্সিডেন্ট করলে কোম্পানিতে যে পরিমাণ টাকার জন্য ইয়ে করছে, ইন্স্যুরেন্স করছে, সেই পরিমাণ টাকা ওই গাড়ি কোম্পানিকে বা গাড়িওয়ালাকে কি করতে হয়, দিতে হয়। পরিশোধ করতে হয়। এই কারণে যদি ড্রাইভারের এক্সপিরিয়েন্স ভালো থাকে, আবার ড্রাইভারটা হচ্ছে ইয়াং মোটামুটি থাকে, মাঝামাঝি বয়সের থাকে, সেই ক্ষেত্রে তার প্রিমিয়াম কম দিতে হয়। আবার ড্রাইভার হচ্ছে যে খুব কম বয়সী, এক্সপিরিয়েন্সও খুব কম, সেই ক্ষেত্রে তাকে প্রিমিয়ামটা বেশি দিতে হয়, কারণ মাথা গরম যে কোনো সময় আরেকটা গাড়ির সাথে লাগাই দিতে পারে। বুঝতে পারছি? জি স্যার। স্যার তাহলে এরকমই একটা ডেটা দেওয়া আছে, ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং মান্থলি প্রিমিয়ামের একটা ডেটা দেওয়া আছে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি 2 বছর হয়, 5 বছর হয়, তাহলে তাকে মাসে $64 জমা দিতে হয় প্রিমিয়ামের ইয়া হিসেবে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি 2 বছর হয়, তাহলে তাকে $87 তাকে পে করতে হয়। ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি 12 বছর হয়, তাহলে $50 তাকে পে করতে হয়। এভাবে ডেটাগুলো দেওয়া আছে। এখন আমাকে বলা হলো যে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন ইকুয়েশন। রিগ্রেশন ইকুয়েশন বের করো। এস্টাবলিশ দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ মান্থলি প্রিমিয়াম অন ড্রাইভিং এক্সপিরিয়েন্স। দেখো কোশ্চেন দেখে বোঝা যায় যে কোনটা ডিপেন্ডেন্ট হবে, কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে, কোনটা ডিপেন্ডেন্ট হবে, কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা এই যে দেখো দেখে বোঝা যায়। এস্টাবলিশ দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ মান্থলি প্রিমিয়াম। অন ড্রাইভিং অফ এর পরে যেই ভেরিয়েবলটার নাম থাকে সেটা হয় ডিপেন্ডেন্ট, এরপর অন এর পরে যেই ভেরিয়েবলটার নাম হয় সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এস্টাবলিশ দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ মান্থলি প্রিমিয়াম অন ড্রাইভিং এক্সপিরিয়েন্স। দেখছো? জি স্যার। অন এর পরে যে অংশটুকু থাকবে সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট, আর অফ এর পরে যে অংশটুকু থাকবে সেটা হবে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? জি স্যার। এরপরে বলছে যে ফোরকাস্ট দ্য মান্থলি প্রিমিয়াম। একজন ড্রাইভারের মান্থলি প্রিমিয়াম ফোরকাস্ট করো, অনুমান করো। যদি তার ড্রাইভিং এক্সপিরিয়েন্স 30 বছর হয়, তাহলে তাকে কয় টাকা ফি জমা দিতে হবে। এরপরে বলছে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট। স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেটটা বের করো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমরা ড্রাইভিং এক্সপেরিয়েন্সটাকে x ধরে নিয়েছি, মান্থলি প্রিমিয়ামটাকে y ধরে নিয়েছি। এখানে কয়টা ভেরিয়েবল আছে? স্যার দুইটা। তাহলে আমার রিগ্রেশন ইকুয়েশনটা কি হবে? মাল্টিপল, তাই না? সিম্পল। সিম্পল লিনিয়ার। সিম্পল লিনিয়ার রিগ্রেশন হবে। কেমন সিম্পল লিনিয়ারের সবচেয়ে সহজতম ইকুয়েশনটা কোনটা? স্যার a plus bx রাইট, y equal to a plus bx। plus bx। এখানে দেখো আমরা লিখছি y hat equal to a plus bx। ওখানে যদিও লিখিনি, ওখানে লিখতে কষ্ট হচ্ছিল, এই কারণে আমরা লিখিনি। এখানে y hat equal to a plus bx লিখছি। জি স্যার। এখানে এই দেখো x এর ভ্যালু দেওয়া আছে, y এর ভ্যালু দেওয়া আছে, তার মানে আননোন কি a এবং b। a এবং b টা হচ্ছে আননোন। a এবং b টাকে বের করার জন্য আমাকে x স্কয়ার y স্কয়ার xy এগুলো বের করা লাগবে, ঠিক আছে? জি স্যার। স্কয়ার y স্কয়ার a এরপরে xy বের করা লাগবে। এটা আর আমি দেখাচ্ছি না, কারণ এটা তোমরা আমরা রিগ্রেশনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেখাইছি। রিগ্রেশনে যে টেবিলটা করতে হয়, কোরিলেশনে ঠিক একই টেবিল করা লাগে। x লাগে, y লাগে, xy লাগে, x স্কয়ার লাগে, y স্কয়ার লাগে। y স্কয়ার লাগে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের এই সামেশন অফ x, সামেশন অফ y, সামেশন অফ x স্কয়ার, সামেশন অফ xy, সামেশন অফ y স্কয়ার এগুলো কাজে লাগবে। এই কারণে আমরা বের করে রেখেছি। এবার আমাকে রিগ্রেশন কোএফিসিয়েন্টের মানগুলো বের করতে হবে। হ্যাঁ, সূত্রের মধ্যে বসাবো। তাহলে আমাদের দেখো x বার বের করার ফর্মুলা কি? সামেশন অফ x ডিভাইডেড বাই n। y বার বের করার ফর্মুলা কি? সামেশন অফ y ডিভাইডেড বাই n। সামেশন অফ কি x y বার বের করলাম, x বার বের করলাম, এটা হচ্ছে সামেশন অফ x, সাম অফ স্কয়ারস অফ x। এটা হচ্ছে সামেশন অফ x স্কয়ার মাইনাস সামেশন অফ x স্কয়ার বাই n।
এটা আছে 383.5 সামেশন অফ এক্স ওয়াই আসতেছে কত সামেশন অফ এক্স ওয়াই আসতেছে sum of squares of xy আসতেছে summation of xy minus summation of x into summation of y divided by n তাহলে summation of x 90 summation of y হচ্ছে 474 divided by n মানে হচ্ছে 8 তাহলে আমার ক্যালকুলেশন করলে এটা আসে তাহলে আমাদের কাছে এখন b এর ভ্যালুটা বসাই দিতে হবে b এর ভ্যালুটা হচ্ছে sum of squares of xy divided by sum of squares of xx তাহলে xy পাইছি -593.5 আর xx পাইছি হচ্ছে 383.5 তাহলে এটাকে যদি ভাগতে আসতেছে কত 1.55 এটা কার মান পেয়েছি বি এর মান b এর মান এটা b এর মান পেয়েছি তাহলে আমাদের এর মানটাও বের করে নিতে হবে এর মান বের করার জন্য ফর্মুলা হচ্ছে y বার মাইনাস bx বার দেখো y বারের ভ্যালু আমরা পাইছি 59.2 প্লাস এই যে 59.2 প্লাস আর এটা হচ্ছে মাইনাস সূত্রের মাইনাস আর এই মাইনাস 1.55 এটা হচ্ছে b এর মান এই b এর মানটা পাইছি -1.5 b এর মান আর কি x বারের মান হচ্ছে x বারের মান হচ্ছে 11.25 তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয় যোগ হয়ে যায় যোগ হয়ে গেলে 1.55 আর 11.55 এটা কি গুণ করে 59 এর সাথে যোগ করলে আসতেছে 76.69 তাহলে আমরা এর মান পেয়ে গেছি বি এর মান পেয়ে গেছি আমরা যে রিগ্রেশন ইকুয়েশনটা ধরে নিয়েছি সেটা কোনটা y head equal to y hat equal to a plus bx bx দেখো y hat এর জায়গায় y hat থাকলে x এর মান এর জায়গায় a বসাই দিব b এর জায়গায় b বসাই দিব এর জায়গায় এর ভ্যালু বসাই দিছি b এর জায়গায় b এর ভ্যালু বসাই দিছি এটাই হচ্ছে আমার ইকুয়েশন তাহলে এস্টিমেটেড মান্থলি প্রিমিয়াম হোয়েন এক্সপেরিয়েন্স ইকুয়েশন হচ্ছে এটা হচ্ছে আমার ইকুয়েশন এরপরে কাজ হচ্ছে যে একজন ব্যক্তির এক্সপেরিয়েন্স যদি 30 বছর হয় তাহলে তার মান্থলি প্রিমিয়াম কত হবে সেটা বের করতে বলছে তাহলে এক্সপেরিয়েন্স যদি 30 বছর হয় তার মানে x এর মান 30 বসাইতে হবে তাহলে আমরা y এর মানটা পেয়ে যাব তার মানে একজন ব্যক্তির এক্সপেরিয়েন্স যদি 30 বছর হয় তাহলে মান্থলি প্রিমিয়াম দিতে হয় ডেইলি $1 এর বেশি 1.30.19 তাই না জি স্যার বুঝলো জি স্যার বোঝা গেছে এবার স্ট্যান্ডার্ড এরর বের করো স্ট্যান্ডার্ড এরর বের করার জন্য আমাদের সেম টেকনিক এটা আসছে 10.30 এটা মোটামুটি একটু বড় ভ্যালু 10 মানে হচ্ছে যে এই এস্টিমেটেড রিগ্রেশন লাইন থেকে ভ্যালুগুলো কতটুকু দূরে অবস্থিত 10.30 10.30 কারো কি বুঝতে সমস্যা হচ্ছে স্যার তাহলে এখন এটা যদি লাইন টান তাহলে লাইনের থেকে এটা মোটামুটি ভালোই দূরে হবে মানে পয়েন্টগুলো হ্যাঁ প্রায় 10 পয়েন্ট দূরে ঠিক আছে এটা এভারেজে আসছে কোনটার ক্ষেত্রে আরো কম হবে কোনটার ক্ষেত্রে আরো বেশি হবে জি স্যার ঠিক আছে জি স্যার এই যে দেখো স্ট্যান্ডার্ড এরর অফ রিগ্রেশন ইন্টারপ্রিটিং দ্য স্ট্যান্ডার্ড এরর অফ ঠিক আছে দেখো as was true of the standard deviation the larger standard error or of estimate the greater the scattering or dispersion of the points around the regression line যদি স্ট্যান্ডার্ড এরর মান শূন্য হয় we expect estimated line to be perfect আর যদি সেটা কি হয় বলছে স্ট্যান্ডার্ড এররের মান যদি শূন্য হয় তার মানে এটা হচ্ছে পারফেক্ট লাইন এবং এই ভ্যালুগুলো সবগুলো কি হবে ডিরেক্টলি ইকুয়েশনের উপরে পড়বে আর কোনো পয়েন্ট থাকবে না যে স্ক্যাটার ইকুয়েশনের বাইরে আর যদি ভ্যালুগুলো বড় হয় বা ছোট হয় তাহলে এটা সিস্টেমের ইকুয়েশন থেকে দূরে অবস্থান করবে সেই ব্যাখ্যাটা এখানে আছে স্যার এই অ্যানসারটা তো শুধু প্লাসই হইতে পারে ঠিক না স্যার মাইনাস এটা হইতে পারে না নাকি কোনটা এই যে মানে লাস্টে এটা করলাম স্ট্যান্ডার্ড এররের মান জি স্যার এটা শুধু প্লাসই হবে মাইনাসটা হইতে পারে স্যার তাহলে তখন রেখার ক্ষেত্রে কি হবে তখন স্ট্যান্ডার্ড এররের মান মাইনাস হবে না স্ট্যান্ডার্ড এররের ভ্যালুটা সব সময় পজিটিভ আসবে কিন্তু এমনি এটা আমরা যখন ভ্যালু ডিটারমিন করব এই দেখো ডিফারেন্সটা
মনে করো এটা হচ্ছে ফিটেড লাইন, ফিটেড লাইন থেকে এই ক্ষেত্রে ভ্যালু আসবে নেগেটিভ, এই ক্ষেত্রে ভ্যালু আসবে পজিটিভ। কিন্তু আমরা তো ফর্মুলা যখন বসাই তখন স্কয়ার করে বসাই, ফর্মুলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সময় ফর্মুলাতে ভ্যালুগুলো কিভাবে বসাই, স্কয়ার করে। এই কারণে কখনোই নেগেটিভ আসবে না। জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার। এই যে ফর্মুলার ভিতরে ভ্যালু থাকে স্কয়ার না, জি স্যার। এই কারণে এটা কখনো নেগেটিভ আসবে না। তাহলে আমরা রিগ্রেশন ইকুয়েশন আমরা কবে আশা করি করে ফেলতে পারবো, ঠিক না? জি স্যার। এই অঙ্কটা তোমরা করো। স্যার বাসায় হোমওয়ার্ক দিয়ে দেন। হ্যাঁ, স্যার বাসায় হোমওয়ার্ক দেন স্যার, আবার একটা ক্লাস আছে না দুইটা। বাসায় তো দিবই, এখানে করলে তো ভালো হয়। আমাদের বাসায় থাকছে না। স্যার আজকে আর করতে ইচ্ছা করতেছে না। কার দুবার করে? না স্যার আমি। হ্যাঁ, না স্যার মেয়েরা করতে ইচ্ছে করে না। আজকে আজকে একটু কেমন জানি লাগতেছে। এই স্যার তাহলে আগে ইমান ঠিক কথা বলতো। আমি তো ভাবছি যে আমাদের আজকে হচ্ছে যে আগের ক্লাসে সহ মেকআপ নিয়ে নিব। না স্যার আজকে না। না স্যার আমাদের ক্লাসে স্যার দুটো থেকে স্যার আপনার ছেলের কি অবস্থা? মোটামুটি অনেকগুলো টেস্ট করছি তো, শুধু একটা ইউরিন ইনফেকশন পাইছে, আর আর বাকি কোনো সমস্যা নাই আপাতত। তারপরে ভাইরাসের মধ্যে যে খিচুনিটা হইছে, খিচুনিটা হচ্ছে অনেক সময় কনসিকুয়েন্সটা হয় যে ব্রেইনে কোনো সমস্যা হইতে পারে। ডাক্তাররা সাসপেক্ট করছে যে হয়তো ব্রেইনে যদি সমস্যা হয় তাহলে লং টার্ম একটা সমস্যা হবে। এই কারণে তোমরা হসপিটালে ভর্তি করো, একটু চেক আপ করে নেই, দেখে তারপরে কি করে। বললো যে পরে তো তুমি নিজেই সাফার করবো যে আমি ডাক্তার ছিলাম অথচ আমি এই বিষয়টা গুরুত্ব দেইনি, এই আর কি। এই কারণে একটু ভর্তি করায় টেস্ট টেস্ট করাই দিল। এখন অন্য কোনো মেজর কোনো সমস্যা নেই, শুধু ইউরিন ইনফেকশন, একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, খেতে হচ্ছে। ট্রিটমেন্ট বলতেই চাই। ঠিক আছে, জি স্যার। এই অঙ্কটা করো, বাকিটা এই অঙ্কটা করলেই বাকিটা হচ্ছে যে আমরা দেখাই দিলে হয়ে যাবে। স্যার যদি স্যার স্যার আগের অঙ্কটা একটু বুঝাইতেন স্যার, কারণ স্যার স্যার আগের যে অঙ্কটা করাইছেন স্যার, ওই যে ঘর দিয়ে করা এক্স আর ওয়াই এর মানটা বের করলাম স্যার, এখানে ইভান নীরা তারপর হচ্ছে স্যার কবির আরো দুই তিনজন ছাড়া ম্যাক্সিমাম বুঝে নাই। আমি বললে হয়তো বা স্যার আপনি বলেন এরকম এরকম, আমার ব্যাপার না, কিন্তু অনেকে এটা বুঝে নাই। একটা জিনিস কি স্যার, ক্লাস করি না, আর যখনই করি কিন্তু স্যার ক্লাসে কিছু বুঝি না, তাই এর জন্য মনে হয় ক্লাসে করতে মন চায় না, যে কি করি বুঝি না। স্যার যদি কাইন্ডলি আরেকটু ওটাতে বুঝাইতেন, আরেকটু মানে না বুঝার কারণ কি বুঝছো? ওই যে বলছে যে রাতে না ঘুমায় যদি ক্লাসে করো তখন তো তোমার ক্লাসে কনসেন্ট্রেশন থাকবে না। রাতে ঘুমাই স্যার, রাতে ঘুমাই। রাতে আর একটু অ্যাটেনটিভ হয়ে যাও। আমরা কোরিলেশনের প্রত্যেকটা অঙ্ক নিজেরা করে 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 আমরা একটা অঙ্ক করছি, তারপরে তোমরা করছো, তারপরে আমরা সামনে আগাইছি। এখানেও ঠিক একই রকম, আমরা যেহেতু কোরিলেশনটা একই টেবিল করে আসছি, এই কারণে আমরা কোরিলেশনে এক্স স্কয়ার, এক্স ওয়াই, ওয়াই স্কয়ার এগুলো আমরা দেখাইনি, কারণ এই সেম টেবিলটা তোমরা আগে করছো। এই কারণে বাকি যে বি এর মান এবং এর মান সেটা শুধুমাত্র ইকুয়েশনে বসাই দিলেই এর মান বি এর মানটা বের হয়ে যাবে। এ এবং বি এর ভ্যালুটা হচ্ছে যে আমরা যে ইকুয়েশনটা ধরে নিচ্ছি y a + bx, সেখানে এর মানটা বসাই দিব, বি এর মানটা বসাই দিলে আমরা y রিগ্রেশন ইকুয়েশনের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রিগ্রেশন ইকুয়েশনটা ফিট হওয়ার পর এটা কতটা ফিট হয়েছে সেটা যাচাই করা। সেই যাচাই করাটা এখনো শিখিনি, কিন্তু আমরা সেটা যাচাই করার জন্য আমরা কি করি, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বের করি। এর পরের অঙ্কটাতে সেটা আমরা করব। তোমাদের যেই কাজটা তোমরা যেখানে বুঝো নেই বলতেছো, সেটা হচ্ছে যে হয়তো তোমার কাছে এই টেবিলটা হয়তো আননোন মনে হতে পারে, এই টেবিলটা তুমি লাস্ট ক্লাস তো তুমি করোনি, তো তোমার টেবিল বোঝা যাবে না, এটাই স্বাভাবিক। এখানে আমাদের এই কলামের ভ্যালু